সারাদিন বাড়িতে চিৎকার চেঁচামেচি, তারপর বাড়ি থেকে বেরিয়ে সিমরানের গাড়িতে করে পালিয়ে যাওয়া অনেকেরই চোখে পড়ায় ঘটনা জানাজানি হতে দেরি হলো না। গলির মোড়ের চায়ের দোকানদার আর বাউন্টলে কিছু ছেলেপুলের বদৌলতে সবাই এটাও জেনে গেল যে সিমরান যার সাথে পালিয়েছে সে তার বাবার বয়সী আদবুড়ো লোক। সে নাকি ইদানিং প্রায়ই সিমরানকে বাড়ির সামনে গাড়িতে করে ছেড়ে দিয়ে যেত। অনেকেই এসব শোনার পর ওদের বাড়িতে এলো, কিন্তু সিমরানের মা বাবা কেউই দরজা খুলল না, তালা দিয়ে ভেতরে বসে রইল। দুজনের মনের অবস্থা অকল্পনীয়। এত আদরের বড় করা একমাত্র মেয়ে তাদের জীবনে এভাবে কালিমা লেপন করে দিয়ে যাবে, তা কি তারা কোনোদিন ভেবেছিলেন? সেই রাতেই দুজন না বিছানায় পিঠ ঠেকাতে পারলেন, না তাদের দু চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হলো। পরদিন সকালে সরোয়ার সাহেব তৈরি হয়ে অফিসে গেলেন। গিয়েই প্রথমে দুটো লেটার টাইপ করলেন। একটা HR ডিপার্টমেন্টের কাছে ইশতিয়াকের নামে তার ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি করার জন্য অভিযোগপত্র, আরেকটা রেজিগনেশন লেটার। যদি কোম্পানি ইশতিয়াকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তিনি চাকরি করবেন, আর যদি না নেয় তাহলে রিজাইন করে চলে যাবেন। ওই লোকটার জুনিয়র হয়ে কাজ করার প্রশ্নই আসে না। রাতেই ইশতিয়াক বলে রেখেছিল আগামীকাল তারা বিয়ে করবে। সিমরান খুশি হয়ে সম্মতি জানিয়েছে। বিয়ের উদ্দেশ্যে শপিং করতে সকাল সকাল বেরিয়ে পড়ল তারা। সিমরান জীবনের প্রথমবার যেন মন ভরে শপিং করলো। ইশতিয়াক আগেই বলে দিয়েছে যা পছন্দ হবে সব নিয়ে নিতে। যেহেতু সে বাড়ি থেকে কিছু আনেনি, তাই বিয়ের জামা কাপড় ছাড়াও সবসময়ের জন্য প্রয়োজনীয় জামা, জুতো, ব্যাগ ইত্যাদি যেন এখনই কিনে নেয়। সিমরান নিল। যেসব জামা কাপড় দেখে আগে দাম জিজ্ঞেস করে চলে যেতে হলো, সেসব তুলে নিল নির্দ্বিধায়। সেই সব মেকআপের সামগ্রী কিনল যেগুলো এতদিন তার উইশলিস্ট ভারী করে বসে থাকতো। যেসব জুতোর দোকানে জুতোর ট্রায়াল দিতেও সংকোচ হতো, সেখান থেকে কয়েক জোড়া জুতা নিয়ে নিল। আর বিয়ের জন্য পছন্দ করলো সোনালি সুতোর কাজ করা চমৎকার একটা গাঢ় বেগুনি লেহেঙ্গা। ইশতিয়াকের জন্য বিয়ের পোশাকও সে পছন্দ করে কিনল। সব কেনাকাটা শেষে ফেরার সময় সিমরানের এত ভালো লাগতে লাগলো যা কোনোদিন লাগেনি। আজ যেন তার সব না পাওয়া, সব অপূর্ণতা পূর্ণ হয়ে গেছে। যদিও বিয়েটা গ্র্যান্ড স্টাইলে হবে এমন আশাও সিমরানে ছিল, কিন্তু সেসব হলো না। কয়েকজন সাক্ষী সমেত সাদামাটা বিয়েই হলো। তবে সিমরান সাজলো প্রাণ ভরে। বাড়িতে মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দিয়ে গেল। বাড়িটা সুন্দর করে ডেকোরেট করা হয়ে গেছে দুপুরের মধ্যে। প্রফেশনাল ফটোগ্রাফার এসেছে। বিয়ের পরপর শুরু হলো ফটোশ্যুট। সিমরান মন ভরে ছবি তুলল। একা একা তুলল অজস্র ছবি। কাপল ছবি তোলা হলো অনেক। সন্ধ্যার পরপর ক্লান্ত হয়ে সোফায় গায়ে এলিয়ে বসলো সিমরান। তাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। বেগুনি রংটা তার ফর্সা শরীরে ফুটে আছে একেবারে। সোফায় আধশোয়া হয়ে সে মোবাইল স্ক্রল করতে লাগলো। আগের সিম সে ফেলে দিয়েছে। গতরাতে এত পরিমাণে কল আসছিল যে অসহ্য হয়ে পড়েছিল সে। নতুন সিম কিনে দিয়েছে ইশতিয়াক, আর ফেসবুক থেকে ফ্যামিলির সবাইকে ধরে ধরে ব্লক করে দিয়েছে গত রাতেই। তাই এখন আর ঝামেলা নেই। রিল্যাক্সে ফেসবুকের পাতায় ঘোরাফেরা করা যাচ্ছে। কিছু ছবি তার মোবাইলেও তোলা হয়েছে। সে ঠিক করতে পারছে না কোন ছবি প্রোফাইল ফটোতে দেবে। মোবাইলের ছবি আগে আপলোড করবে নাকি ফটোগ্রাফারে তোলা ছবি হাতে পেলে তারপর দেবে, তার যে তর্স হয়েছে না। হঠাৎ পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ মানে কানে আসতে চমকে তাকালো সিমরান। মুশফিক এসে বসেছে পাশে, তার হাতে দুটো কফির কাপ। একটা সিমরানের দিকে বাড়িয়ে দিয়ে সে জিজ্ঞেস করলো, কফি খাবে? সিমরান কাপটা তুলে নিল। মুশফিক বলল, তুমি অফিসিয়ালি আমার বাবার বউ হয়ে গেলেও বয়সে কিন্তু আমার থেকেও ছোট। তোমাকে আমি তুমি করেই বলবো। আশা করি মা মামুনি বলে ডাকার অ্যাকসেপ্ট করবে না। সিমরান হেসে বলল, পাগল নাকি? তুমি আমার নাম ধরেই ডেকো। ঠিক আছে, খুব সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। কফিটা ভালো হয়েছে। তুমি বানিয়েছো? হ্যাঁ। আমি নিজের হাতের কফি ছাড়া খেতে পারি না। এরপর থেকে আমাকেও দিও। অবশ্যই। ইশতিয়াক জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। এই ফাঁকে মুশফিকের সাথে ভালোই গল্প হলো সিমরানের। ওরাই একই সাবজেক্টে পড়ে বলে কথাবার্তার টপিকেও অভাব হলো না। সরোয়ার সাহেব সারাদিন এলোমেলো চক্কর কাটলেন। অফিস থেকে থানা, থানা থেকে অফিস। একবার ভাবলেন ইশতিয়াকের বাড়ি যাবেন কিনা, কিন্তু সেই রুচি তার হলো না। মনে হলো গিয়েও লাভ নেই। মেয়েকে তিনি কুমিরের পেট থেকে বের করে আনতে পারবেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখলেন বাড়ির লোকের লোকারণ্য। আত্মীয় স্বজন কেমন করে যেন খবর পেয়ে গেছে। সব ভিড় করে এসেছে যেন সার্কাস দেখতে। তার স্ত্রী কী করবেন কিছুই বুঝতে না পেরে হতবুদ্ধি হয়ে বসে রয়েছেন সবার মাঝে। কোনো কথাবার্তা বলছেন না।
সরোয়ার সাহেবেও মুখে তালা লাগিয়ে ভেতরে ঢুকলেন। বলার তো কিছু নেই, বাসর রাত নিয়ে সিমরানের জল্পনা কল্পনার অন্ত ছিল না। যদিও তাদের হানিমুন সেই রিসর্টে হয়ে গেছে, তবুও তার শখ ছিল বহু কিছু। বরং রিসর্টে কাটানো সময়টুকু যেন তার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। সে বিয়ের সাজ একটুও নষ্ট হতে দেয়নি। সারাদিন ব্যস্ততায় চলে গেছে। ইশতিয়াক তাকে ভালো করে দেখেওনি। একমাত্র স্বামী, একমাত্র প্রেমিকের কাছে কমপ্লিমেন্ট না পেয়ে সাজ নষ্ট করার কোনো মানেই হয় না। ইশতিয়াকের ফিরতে বেশ দেরি হয়ে গেল। সে ঘরে ঢুকলো বিরক্ত মুখে। ঢুকতেই সিমরান অভিযোগ করে বসলো, আজকের দিনেও এত কাজ। ইশতিয়াক যেন আর একটু বিরক্ত হলো। বলল, তোমার বাবা যে পুলিশে কেস করে বসবে তাই তো ভাবতে পারিনি। এত বিরক্তিকর একটা লোক। এতক্ষণ সেই ঝামেলার সামনে এলাম, পুলিশও আছে, সেই টাকাই খাবে, তবুও ঘোরাবে, নোখরা করবে। ভাব এমন যেন নিজেরা এক একটা সাধু পুরুষ। সিমরান ভয়ের তো মুখে বলল, তোমাকে ধরে নিয়ে যাবে না তো? আরে না, ম্যানেজ করে এসেছি। তবে তোমার বাবা বেশি বাড়াবাড়ি করলে আদালত পর্যন্ত যেতে হতে পারে। তাও ঝামেলা হবে না। তুমি সাক্ষ্য দেবে যে ইচ্ছে করে আমার সাথে এসেছো। আর তাছাড়া তুমি প্রাপ্তবয়স্কা। সার্টিফিকেট দেখিয়ে বয়স প্রমাণ করতে পারলে এমনিতেই ঝামেলা মিটে যাবে। কিন্তু সার্টিফিকেট তো আনেনি। ইশতিয়াক একটু ভেবেই বললেন, ওটা ম্যানেজ হয়ে যাবে, ভেবো না। এখন মাথাটা ধরে আছে একেবারে। আমি গোসলটা সেরে আসি। ইশতিয়াক গোসল করলো, খাওয়া দাওয়া করলো। তারপর মাথা ব্যথার ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে শুতে এলো। সিমরান তখনও বিয়ের পোশাকেই বসে আছে। তাকে প্রথমবার খেয়াল করে ইশতিয়াক অবাক হয়ে বলল, তুমি এখন এই পোশাকে কেন? সিমরানের কান্না পেয়ে গেল। এতদিন এত রোমান্টিকতা দেখিয়ে সব এখন হাওয়া। ওর চেহারা দেখে ইশতিয়াক কিছুটা আঁচ করতে পারল। সে ওর মুখটা নিজের দুহাতে তুলে বলল, তোমাকে চাঁদের মতো লাগছে সিমরান। এত সুন্দর বউ আমার হবে আমি কোনোদিন কল্পনা করিনি। সিমরান ভালো লাগায় কেঁদে ফেলল। ইশতিয়াক যত্ন করে তার চোখের পানি মুছে দিয়ে বলল, আরে কাঁদে কেন পাগল মেয়ে? যাও, এই ভারী শাড়ি খুলে একটু আরামদায়ক জামা কাপড় পরে এসো। আজকের রাতটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। এসব শাড়ি গয়নার ঝামেলায় সেটা নষ্ট করতে চায় না। সিমরান খুশি মনে উঠে পড়ল। যত দ্রুত পারে মেকআপ তুলে জামা বদলে আরামদায়ক অথচ সুন্দর একটা নাইট ড্রেস পরে নিল। এটা ইশতিয়াক নিজেই পছন্দ করে কিনেছে। এত সুন্দর লাগছে তাকে জামাটা পরে। ভেতরে চেরি পিঙ্ক, অন্তর্বাসের ওপর ফিনফিনে একটা গাউন। গাউনটা খোলার জন্য আবার ফিতে খুলতে হবে 6টা। ভাবতেই দুষ্টুমি খেলা করে গেল মাথায়। সিমরান যখন ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলো তখন সে অবাক হয়ে দেখল ইশতিয়াক ঘুমিয়ে পড়েছে। নাক ডাকার শব্দ এতদূর পর্যন্তই আসে। সিমরান রাগে দুঃখে নাইট ড্রেস বদলে সাধারণ একটা টি শার্ট পরে বিছানার অপর প্রান্তে শুয়ে পড়ল। মনে মনে ঠিক করলো এই ড্রেস সে আর কোনোদিনই ইশতিয়াকের সামনে পড়বে না। একটা সুন্দর রাত লোকটা তাকে উপহার দিতে পারল না। এটা কোনো বাসরাত হলো? সিমরানের চোখ দিয়ে পানি গড়াতে থাকলো। রাত গভীর হতে হতে ওর চোখে একসময় ঘুম নেমে এলো। সিমরানের ঘুম ভাঙল সকাল 11টায়। ভারী পর্দার ফাঁক ফোকর দিয়ে রোদ ঢুকছে ঘরে। সে উঠে পর্দা সরিয়ে দিল। দোতলার জানালা থেকে লন দেখা যাচ্ছে। নানান রঙের চমৎকার সব গোলাপ ফুটেছে। সে ওঠার পরপরই কাজের মেয়ে এসে চা দিয়ে গেল। সিমরান ডিভানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবল, এরকম একটা সকালের স্বপ্ন সে দেখত। আরামদায়ক আলস্য ছড়িয়েছে শরীর জুড়ে। নিজেকে বড্ড সুখী সুখী লাগছে। গত রাতের দুঃখের কথা আর মনে রইল না তার। ইশতিয়াক ভোরে অফিসে চলে গেছে, এটা সে শুনল কাজের মেয়েটার কাছ থেকেই। মেয়েটা জানতে চাইল নাস্তা রেডি আছে, এনে দেব কিনা। সিমরান বলল সে নিজের নিচে গিয়েই খাবে। সিমরান গোসল করে সুন্দর একটা আকাশি নীল রঙের জামা পরল। হালকা সাজগুজ করে নিচে নামলো। নাস্তা করতে করতে খেয়াল করলো বাড়িটা একেবারে নীরব। জানতে চাইল মুশফিক বাড়িতে নেই। মেয়েটা জানালো মুশফিকও সকালে ক্লাসে চলে গেছে। সিমরান নাস্তা সেরে সোফায় গা ডুবিয়ে বসে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে শুরু করলো। গতকালের ছবিগুলো থেকে একটা ছবি সে আপলোডও করে দিল। তার আর ইশতিয়াকের হাতের ছবি। ইশতিয়াকের হাতের ওপরে পিঠটা যাতে দেখা না যায় এমনভাবে ছবিটা তোলা হয়েছিল। সাথে লিখে দিল, ফাইনালি ফাউন্ড মাই সোলমেট। প্রচুর কমেন্ট আসতে লাগলো। ওর ফলোয়ার ছেলেগুলোর স্যাড রিয়াকশনে ভরে গেল। ওর বান্ধবীরা অবাক হয়ে নানা প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলো। ভালো উপভোগ করতে লাগলো সিমরান। এভাবেই শুয়ে বসে দিনটা কেটে গেল ওর। বিকেলের দিকে মুশফিক ফিরে এলেও সিমরানের সাথে কথা হলো না তার। সে নিজের ঘরে চলে গেল। সিমরানও নিজের ঘরে শুয়ে শুয়ে নিউজ ফিডে পড়ে রইল।
ইশতিয়াক এলো সন্ধ্যার একটু পরে। সে ঘরে ঢুকে শাহরুখ খানের মতো 2 হাত ছড়িয়ে দিয়ে বলল, সিমরান, সুইটি, আই মিস ইউ এ লট। সিমরানের রাগ তখন পড়ে গেছে সে নিজেও জানে না। দৌড়ে গিয়ে যে ঝাঁপিয়ে পড়ল ইশতিয়াকের ওপর, যেন কতদিন পর দেখা হলো প্রেমিক যুগলের। ইশতিয়াক সিমরানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। এদিকে ইশতিয়াকের গা থেকে ঘামের গন্ধ আর সিগারেটের গন্ধ মিলে বিদঘুটে একটা গন্ধ আসে। কোথায় সে চমৎকার পারফিউমের ঘ্রাণ, আর কোথায় মাউথ ফ্রেশনারের সুগন্ধ। সিমরানের গা গুলিয়ে এলো। সে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো। এদিকে ইশতিয়াক যেন পণ করেছে আজ তাকে ছাড়বে না। সিমরান ছটফট করতে লাগলো। তার মনে হলো ঘণ্টাখানেক পর ইশতিয়াক তাকে ছাড়ল, যদিও সেটা মাত্র কয়েকটা মিনিট ছিল। ইশতিয়াক জিজ্ঞেস করলো, সারাদিন কি করেছো সুইটি? এই তো। সিমরানের ইচ্ছে ছিল সে বলবে, তোমাকে মিস করেছি, কিন্তু কথাটা ওর ভেতর থেকে আর এলো না। অবশ্য সত্যিটা হলো সে ইশতিয়াককে মোটেও মিস করেনি। আরামে আইসে দিনটা তার ভালোই কেটেছে। ইশতিয়াক ফ্রেশ হতে চলে গেলে সিমরান কাজের মেয়েটাকে চা দিয়ে যেতে বলল। দুজন চা খেতে খেতে গল্প করলো। এর মাঝে সিমরানের গা গোলানো ভাবটা কেটে গেছে। ইশতিয়াকের হাতে হাত রেখে গল্প করতে ভালো লাগছে। রাতে খাওয়ার সময় মুশফিকের সাথে দেখা হলো। সে একটু যেন চিন্তিত। ইশতিয়াক কারণ জিজ্ঞেস করায় বলল, মুস্কান তোমার বিয়ের খবর শুনে বেশ ধাক্কা খেয়েছে। অস্থির হয়ে গেছে একেবারে। মেনে নিতে পারছে না খবরটা। তোমার মাকে বলো সামলে নিতে। তা তো নিচ্ছেই, তবুও ওর সেন্টিমেন্ট একটু বেশি। একটু সময় লাগবে স্বাভাবিক হতে। বেচারি এখনও আমার আর ওর মায়ের সেপারেশনটাই ভালোভাবে মেনে নিতে পারিনি। সিমরান খেয়াল করলো ইশতিয়াকের বেশ মন খারাপ হয়ে গেছে মেয়ের কথা ভেবে। হঠাৎ তার নিজের বাবার কথা মনে পড়ল। একটা কথা মনে পড়লে হুড়মুড়িয়ে অনেক কথাই মনে পড়ে যায়। যেমন এখনই মনে পড়ল তার বাবার পছন্দের একটা খাবার হলো কাতল মাছের ঝোল। সে ঠিক এটা দিয়েই এখন ভাত খাচ্ছিল। ক্লাস 10 পর্যন্ত প্রতি রাতে বাবা তাকে খাইয়ে দিতে নিজের হাতে খেতে শিখতে তার বেশ কষ্ট হয়েছে। কিছুদিন আগেও নিজের খেতে ইচ্ছে না করলে বাবার সামনে গিয়ে বসে গেলেই হতো। বাবা যত্ন করে খাবার মুখে তুলে দিতেন। ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখ আর্দ্র হয়ে উঠল সিমরানের। মুশফিক খেয়াল করলো ব্যাপারটা। সে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে সিমরান? হাসার চেষ্টা করলো সে। বাড়ির কথা মনে পড়ছে? আরে না। ইশতিয়াক হেসে বলল, ওই জাহান্নাম থেকে বেঁচে ফিরেছে যে এটাই বেশি। আবার ওখানকার কথা মনে পড়বে কেন? সিমরানের কথাটা মোটেও পছন্দ হলো না। সে খাবার টেবিলে বসে আর কোনো কথাই বলল না। খাওয়া শেষে একটু লনে একটু হাঁটাহাঁটি করে এলো সিমরান। ইশতিয়াক আগেই ঘরে চলে গেছে। তার তখনই যেতে ইচ্ছে করছিল না। তাছাড়া মা বাবার কথা হঠাৎ করেই একটু বেশিই মনে পড়ছে। রাত বাড়তে থাকলে সিমরান নিজেদের ঘরের দিকে চলে গেল। যাবার সময় মুশফিকের ঘর পড়ল। দরজা খোলা ছিল। সে দেখল ঘরের দেয়ালে একটা গিটার ঝোলানো। বাহ, গিটার বাজাতে পারে নাকি মুশফিক? তার শেখার খুব ইচ্ছে ছিল। আবার এটাও ইচ্ছে ছিল যে কেউ গিটার বাজিয়ে তাকে প্রপোজ করুক। নিজের ঘরে ঢুকে সিমরান বিস্ময়ে ছোটোখাটো চিৎকার দিয়ে উঠল। বিছানায় লাল চাদর পাতা, ঘরের সবগুলো ফুলদানিতে লাল গোলাপ সাজানো। সাদা টাইলসের মেঝেতে দরজা থেকে শুরু করে বিছানা পর্যন্ত লাল গোলাপের পাপড়ি বিছানো। ইশতিয়াক দাঁড়িয়ে আছে জানালার পাশে। তার গায়ে সাদা শার্ট, শার্টের বুকের কাছে লাল রঙের হৃদয় আঁকা। সে আবারও শাহরুখ খানের স্টাইলে দুহাত ছড়িয়ে দিল। সিমরান, মাই বেবি, প্লিজ কাম। সিমরানের সন্ধ্যার অভিজ্ঞতা মনে করে একটু সংকোচ হলো। তবে এটাও মনে পড়ল যে ইশতিয়াক এসেই ভালো মতো গোসল করে পারফিউম মেখে নিয়েছিল। তাই দ্বিধা ঝেড়ে সে দৌড়ে গিয়ে সেদিন দ্বিতীয়বারের মতো ঝাঁপিয়ে পড়ল ইশতিয়াকের ওপর। এবার আর খারাপ লাগলো না। ইশতিয়াক তাকে নতুন একটা ড্রেস ধরিয়ে দিল। লাল টকটকে সিল্কের জামা। শুধু একটা বোতাম দিয়ে জামাটা শরীরের সাথে আটকানো থাকবে। ড্রেসটা এত পছন্দ হলো সিমরানের যে সে তখনই ইশতিয়াককে আরও খানিকটা আদর করে দিল। সেই রাতটা চমৎকার কাটল। তবে ভোর হতেই ইশতিয়াকের চিৎকারে ঘুম ভেঙে গেল সিমরানের। ইশতিয়াকের গায়ে শুধু তোয়ালে, শরীর আধ ভেজা। বাথরুম থেকে বেরিয়ে এসেছে সে অর্ধেক গোসল করে। সিমরান আতঙ্কিত হয়ে জানতে চাইল কি হয়েছে। ইশতিয়াক ততক্ষণে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের থুতনি চেপে ধরে কি যেন দেখছে। হঠাৎই সে সিমরানের দিকে ঘুরে গিয়ে চিৎকার করে উঠল, তুমি এটা কি করেছো সিমরান? আমি এখন অফিসে যাব কিভাবে? সিমরান দেখল অতিরিক্ত উত্তেজনার ফলে গতরাতে সে ইশতিয়াকের থুতনির কাছে একটা গাঢ় দাগ বানিয়ে দিয়েছে। সেটা স্পষ্ট বোঝাও যাচ্ছে।
ইশতিয়াক চিন্তিত মুখে বলল, আজ দুটো মিটিং আছে। হাই হাই, এই বসে এ অবস্থা হলে লোকে কি বলবে? কন্ট্রোল করতে শিখতে হবে সিমরান। সিমরান রেগে গিয়ে বলল, আর তুমি কি কি করেছো দেখাবো? তুমি তো আর অফিসে যাবে না। সকালবেলা দুজনের এক দফা ঝগড়া হয়ে গেল। ইশতিয়াক থুতনিতে একটা ব্যান্ডেজ লাগিয়ে চলে গেল, আর সিমরান আবার শুয়ে বসে দিন পার করে দিল। এভাবে ভালো মন্দ মিলিয়ে সপ্তাহখানেক কেটে গেল। পুলিশের ঝামেলায় ইশতিয়াক সামলে নিয়েছে। মা বাবাও সিমরানের সাথে যোগাযোগ করে ঝামেলা বাড়াবার চেষ্টা করেনি। বাবাকে নাকি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, তাই ইশতিয়াকের সাথে তার দেখা হয় না এখন। দুজনের জন্যই সেটা ভালো হয়েছে। এর মাঝে ইশতিয়াকের ব্যস্ততাও কমে গেছে। প্রজেক্টটা সফলভাবে শেষ হলো। ইশতিয়াক তখনই ঠিক করে ফেলল কিছুদিন ছুটি নিয়ে হানিমুনে যাওয়া হবে। হানিমুনে যাবার সব প্ল্যানও তৈরি করা হয়ে গেল। ইশতিয়াকের ইচ্ছে ছিল সুইজারল্যান্ড নিয়ে যাবার, কিন্তু বিয়েতে বেশ খরচ হয়ে যাওয়ায় বাজেট কমিয়ে আপাতত বালিতে যাওয়া হবে বলে ঠিক করলো। সিমরান এটা নিয়েও মহা এক্সাইটেড। সে ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়ে দিল আসন্ন হানিমুনের কথা। যেদিন ওদের ফ্লাইট, সেদিন সকালে হঠাৎ করে ইশতিয়াকের ব্লাড প্রেশার বেড়ে গেল। এত বেড়ে গেল যে স্বয়ং ডাক্তারই চেক করে ঘাবড়ে গেলেন। ইশতিয়াককে কমপ্লিট বেড রেস্ট দিয়ে গেলেন তিনি, আর সিমরানকে বলে গেলেন ইশতিয়াককে বেশি উত্তেজিত না করতে। সে নাকি নতুন বউ পেয়ে বেশি উত্তেজনায় প্রেশার বাড়িয়ে ফেলেছে। সিমরানের মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হানিমুনে তো যাওয়া তো হলোই না, এদিকে ইশতিয়াকের থেকেও দূরে দূরে থাকতে ইচ্ছে বলে সিমরানের মন মেজাজ একেবারে তিরিক্ষে হয়ে রইল। সিমরানের অনেক ক্লাস মিস হয়ে গেছে। তার ইচ্ছে ছিল এই সেমিস্টার ড্রপ করে পরের সেমিস্টার থেকে কন্টিনিউ করবে, কিন্তু ইশতিয়াক বলল সে ম্যানেজ করে দিতে পারবে, শুধু শুধু গ্যাপ দেবার কোনো দরকার নেই। এতদিন ক্লাস অ্যাটেন্ড না করেও ইশতিয়াকের রেফারেন্সে তার ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হলো। ফাইনাল এগিয়ে আসে, এদিকে ক্লাস না করায় পড়াশোনা কিছুই মাথায় ঢুকছে না সিমরানের। তার হঠাৎ মনে পড়ল মুশফিক তার এই সাবজেক্টে পড়ে, তার কাছে গেলে কেমন হয়। সিমরান এক বিকেলে মুশফিককে ধরে বসল, তাকে পড়া বুঝিয়ে দিতে হবে। মুশফিক অরাজি হলো না। সুন্দরী সিমরানের সাথে সময় কাটাবার সুযোগ চেয়ে পারতপক্ষে ছাড়ে না, যতই সে বাবার বউ হোক না কেন। একটা আগুন সুন্দরী মেয়ে সারাদিন চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ালে নজর কার না যায়। তারপর মেয়েটা স্লিভলেস, শর্ট পরে এলোমেলোভাবে এক এক সময় সোফায় পড়ে থাকে। মুশফিকের তখন নিজেকে সামলানো বেশ কষ্টকর হয়ে পড়ে। সেই সিমরানের সাথে পড়াশোনার বদৌলতে কয়েক সময় কাটাবার সুযোগ ছাড়ার প্রশ্নই আসে না। সিমরান আসার পর থেকে তার নিজের প্রেমিকাকে অসহ্য লাগতে শুরু করেছে। প্রতিটা ব্যাপারে সিমরানের সাথে তুলনা করে ওকে, নিতান্তই সাধারণ মনে হচ্ছে। ওর সাথে সময় কাটাতেও এখন আর ভালো লাগছে না। মুশফিক বলে দিল পড়লে আজ থেকেই পড়তে হবে, নয়তো বেশি দেরি হয়ে গেলে আর পড়েও কাজ হবে না। সিমরান সেদিন থেকেই মুশফিকের কাছে পড়তে শুরু করলো। মুশফিকের ঘরে পড়াশোনা হয়। পড়াশোনা প্রথম প্রথম কয়েকদিন ভালোই হলো, তারপর একটু একটু করে তাতে ফাঁকিবাজি ঢুকে গেল। ওরা গল্প করে, খুনসুটি করে। মুশফিক কখনো গিটার বাজিয়ে শোনায়, কখনো সিমরান গান গেয়ে শোনায়। সময়টা দুজনের ভালোই কাটে। সিমরানেরও আস্তে আস্তে মুশফিককে ভীষণ ভালো লাগতে শুরু করে। ইশতিয়াকের সাথে তুলনা করতে শুরু করে ও। ও হচ্ছে প্রাণ প্রাচুর্যে ভরপুর একটা ছেলে, আর ইশতিয়াক তো এখন একটু কাছে এলেও বাকি রাতটা ছটফট করে কাটায়। সিমরান তাই ভয়ে ওর থেকে দূরে দূরে থাকে। দেখতে দেখতে সিমরানের পরীক্ষাগুলো হয়ে গেল। ভালো না হলেও ফেল করার মতো পরীক্ষাও হলো না, পাশ করার মতো পরীক্ষা দিয়ে খুশিতে সিমরান মুশফিককে ট্রিট দিতে চাইল। মুশফিক মজা করে বলল, যেতে পারি যদি তুমি সুন্দর করে সেজে আসো। সবাই যেন ভাবে তুমি আমার গার্লফ্রেন্ড। ডেট করতে না পারলাম, সবাইকে দেখাতে পারবো এত সুন্দর একটা মেয়ে নিয়ে ঘুরছি। সিমরানও হাসতে হাসতে উত্তর দিল, ওকে। সেদিন ওরা কাপলের মতোই ম্যাচিং ড্রেস পরে খেতে গেল। খাওয়া শেষে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। মুশফিক সিমরানকে ঝিলমিল বেলুন কিনে দিল। সিমরানের কি যে ভালো লাগলো ঘোরাঘুরি করতে। সেই রাতে ওর ভীষণ ইচ্ছে করছিল ইশতিয়াককে কাছে পেতে। সেটা ইশতিয়াককে বলতেই সে করুণ চোখে চেয়ে বলল, সরি সুইটি, আজ শরীরটা একটু বেশি খারাপ লাগছে। ইশতিয়াক ঘুমিয়ে পড়লেও সিমরানের আর ঘুম হলো না। সে কিছুক্ষণ শুয়ে থেকে উঠে পড়ল। জানালার পাশে দাঁড়িয়ে দেখতে পেল মুশফিক লনে হাঁটাহাঁটি করছে, হাতে কফি। মুশফিকেরও পরীক্ষা চলছে। আজ তাকে সময় দিতে গিয়ে পড়তেই পারেনি, এজন্য হয়তো রাত জেগে আছে।
সিমরানের ভীষণ ইচ্ছে হলো মুশফিকের কাছে গিয়ে বলতে, তাকে যেন 1 কাপ কফি করে দেয়। মাস দেড়েক ভোগে ইশতিয়াকের শরীর আস্তে আস্তে ভালো হয়ে এলো। সে সিমরানকে কথা দিয়ে রেখেছে, পুরোপুরি সুস্থ হলে সে তাকে নিয়ে হানিমুনে যাবে। এবার বালি না, সুইজারল্যান্ডেই যাবে। যত খরচ হবে হোক, প্রত্যেক সম্পত্তি তো কম নেই ইশতিয়াকের। হানিমুনে যাবার কথা শুনেই সিমরান আবার যেন আনন্দে বাকবাকুম হয়ে গেছে। এক ঝড় বৃষ্টিময় বিকেলে কিছু করার নেই বলে সে তার ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় বের করে একটা একটা করে ট্রায়াল দিতে শুরু করলো। এখনই সিলেক্ট করে ফেলবে কোনটা নেবে আর কোনটা নেবে না। জামা কাপড়গুলোর মাঝে বিয়ের রাতে পরা সেই গোলাপি নাইট ড্রেসটাও পেয়ে গেল। ভাবলো একবার ট্রায়াল দিয়ে ফেললে ক্ষতি কি। ইশতিয়াকের সামনে পরবে না ঠিক করেছে, নিজের সামনে তো পরতেই পারে। ড্রেসটা পরল সিমরান। বড় আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখল সে। তার স্বাস্থ্য আরও ভালো হয়েছে, রং খোলতাই হয়েছে আগের তুলনায়। এত সুন্দর লাগছে তাকে, নিজেই যেন চোখ ফেরাতে পারছে না। জামার সাথে ম্যাচিং লিপস্টিক আর ব্রাশ দিয়ে আরও কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল সে। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ হলো। মুশফিকের গলা পাওয়া গেল। সিমরান, বিজি নাকি? কফি এনেছি তোমার জন্য, দরজা খুলে একসাথে খেতে পারি। খুলছি বলে তাড়াতাড়ি জামাটা বদলানোর জন্য ফিতা খুঁজতে লাগলো সে। তারপর চট করে মনে হলো, কি দরকার জামা বদলাবার? এভাবে তো তাকে খারাপ লাগছে না। মুশফিকে দেখো সে ঠিক কতটা সুন্দর। শেষ মুহূর্তে সিমরানের হঠাৎ মন বদলে গেল। কেমন করে কয়েক সেকেন্ডে সিদ্ধান্ত নিয়ে ফেললো বুঝতে পারল না। শুধু মনে হলো কাজটা খুব ভুল হবে। চোখের সামনে সিনেমার পর্দার মতো ভেসে উঠল দুজনের চেহারা। একজন ইশতিয়াক, অন্যজন বাবা। ইশতিয়াক যদি এখানে থাকতো তাহলে সে তাকে কি ভাবতো, কত ভালোবাসে ইশতিয়াক তাকে। আর বাবা, বাবা সারা জীবন তাকে শিখিয়েছে চিটিং ইজ ভেরি ব্যাড। বাবার তোতা পাখির মতো কথাটা তাকে এমনভাবে মুখস্থ করাতো যে পরীক্ষায় অন্য কারো খাতা দেখে লিখতে গিয়েও বারবার কথাটা মনে পড়ে যেত। আর নকল তো অনেক দূরের বিষয়। আজকের ঘটনাটা বিশ্লেষণ করার জন্য তার মস্তিষ্ক কয়েক মুহূর্ত সময় পেল। এত দ্রুত মগজ কেমন করে চলে। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে নবের দিকে বাড়ি দেওয়া হাতটা সরিয়ে নিল সিমরান। যত দ্রুত সম্ভব জামাটা সারিয়ে নিল গা থেকে। একটা ঢিলা কুর্তা পরল। ততক্ষণে বাইরে অস্থির হয়ে গেছে মুশফিক। দরজা খুলবে না নাকি? চলে যাব। হট কফি কোল্ড হয়ে গেছে। দরজা খোলার সময় সিমরানের কথাটা চিন্তা করে খুব হাসি পেয়ে গেল। হট সিমরানও কফির সাথে সাথে কোল্ড হয়ে গেছে। সেদিনের গল্পটা তেমন জমল না। সিমরান বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে দেখে মুশফিক খানিক পরে চলে গেল নিজের ঘরে। জিজ্ঞেস করে গেল সন্ধ্যায় একসাথে মুভি দেখবি কিনা। সিমরান তাতেও না করে দিলে মুশফিক বেশ অবাক হলো। মুভির ব্যাপারে সিমরান কখনো না করে না, সে মারাত্মক সিনেমা ফ্রিক। আজ কি হলো? সেদিন রাতে ইশতিয়াক ফিরল সিমরানের জন্য দারুণ একটা সারপ্রাইজ নিয়ে। ইশতিয়াকের হাতে সাদা গোলাপের বিশাল এক বুকে। সিমরান বুকেটা জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস। তুমি জানলে কি করে আমার সাদা গোলাপ পছন্দ? কখনো তো বলিনি। ইশতিয়াক চোট মটকে বলল, ম্যাডাম, আমি এখন আপনাকে ইনস্টাগ্রামে ফলো করি। সিমরান খিলখিল করে হেসে ফেলল। তারপর খেয়াল করলো বুকের সাথে আছে দুটো প্লেনের টিকিট। লাফিয়ে উঠল সিমরান। আমরা তাহলে যাচ্ছি? হ্যাঁ, আগামী সপ্তাহে। তোমার শরীর? ডক্টরের সাথে কথা বলে নিয়েছি। আই অ্যাম অ্যাবসোলিউটলি ফাইন ডার্লিং। সিমরান খুশিতে জড়িয়ে ধরল ইশতিয়াককে। ইশতিয়াক আজ আলাদাই মুডে রয়েছে। ভীষণ খুশির আমেজে যেন দুজনেই বাকবাকুম হয়ে আছে। সিমরানের মনটা খুশিতে নেচে উঠছে বারংবার। সে সেই রাতেই গোলাপি নাইট ড্রেসটা আবার পরল। হ্যাঁ, ইশতিয়াকের জন্যই পরল। ইশতিয়াক যখন ওকে দেখল তখন তার মুখ হা হয়ে রইল। এত সুন্দর লাগছে সিমরানকে। তার এখনও বিশ্বাস হতে চায় না এই বয়সে এসে সে এরকম একটা মেয়েকে নিজের করে পেয়েছে। আর মেয়েটাও তাকে পাগলের মতো ভালোবাসে। সে রাতে সিমরানের শখ পূরণ হলো। তার বিয়ে করা বর তার জামার প্রত্যেকটা ফিতে খুঁজে বের করে একটা একটা করে খুলল। সেজন্য ঝকেও কম পোহাতে হলো না ইশতিয়াকের। তবে দুজনের জন্য আরও বেশি করে সময়টা উপভোগ করলো। ঘুমানোর আগে সিমরানের নিজের বিকেলে নেওয়া সিদ্ধান্তের কথাটা ভেবে খুব শান্তি লাগলো। পরদিন ব্রেকফাস্ট টেবিলে বসে সিমরানের ঘাড়ের কাছে একটা সদ্য তৈরি গাঢ় দাগ দেখতে পেয়ে মুশফিকের শরীরের ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। তার ইদানিং আর সহ্য হয় না। ইচ্ছে করে সিমরানকে পিষে ফেলতে, নিজেও মরে যেতে। সেদিন আর ক্লাসে গেল না মুশফিক। প্রেমিকাকে নিয়ে একটা হোটেলে চলে গেল। একান্ত সময় কাটাবার সময়ও তার ভালো লাগলো না।
এই মেয়েটাকে কোনোভাবেই সিমরানের সাথে তুলনা করা যায় না। সিমরানের তুলনা সে নিজেই। সে অনেক চেষ্টা করলো মেয়েটাকে সিমরান ভাবতে, কিন্তু সিমরানের গলার স্বর, দুষ্টু মিষ্টি হাসি, ওর ফিগার সব যেন অধরায় থেকে যাচ্ছে। মাঝপথে থেমে গেল মুশফিক। হচ্ছে না তার। মেয়েটাকে হোটেলে ফেলে চলে এলো সে। সিমরানের সাথে খাতির জমাবার বহু চেষ্টা সে এরপর থেকে করতে লাগলো। রীতিমতো পেছন পেছন ঘুরতে শুরু করলো, কিন্তু সিমরান যেন আজকাল তাকে পাত্তাই দিচ্ছে না। কোনো একটা ঘোরের মধ্যে আছে মেয়েটা। কোনো কথা, কোনো ঘটনা যেন ওর গায়ে লাগছে না। আগে সিমরানের সাথে হাতের ছোঁয়া লাগলে মেয়েটা লজ্জা পেত। গতকাল কিচেনে সে কফি বানাচ্ছিল, সিমরান বানাচ্ছিল সালাদ। মুশফিক ইচ্ছে করে কফির বয়াম নিতে গিয়ে সিমরানের কাছে গিয়ে তার বাহু ছুঁয়ে দিল। সিমরান এত বিরক্ত হয়ে তাকালো যে মুশফিককে সরি বলে চলে আসতে হলো। ব্যাপারটা বড্ড ভাবাতে লাগলো তাকে। যে কাছে যেতে চাইছে দেখে কি সিমরানের ভাব বেড়ে গেল। সে কি ইচ্ছে করে এমন করছে যাতে সে আরও ছটফট করে? সুন্দরী মেয়েগুলো নিজেকে কি ভাবে? সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবার আগের দিন সকালে সিমরান ইশতিয়াককে হঠাৎ বলল, আমি একবার বাড়ি যাব। ইশতিয়াক অবাক হয়ে বলল, কোন বাড়ি? আমার বাবার বাড়ি। কেন? বাবা মার কথা মনে পড়ছে? হঠাৎ? হঠাৎ না, সব সময়ই মনে পড়ে। ওরা তোমাকে রেখে দেবে, আর আসতে দেবে না। এমনিতেও মামলা করে বিচ্ছিরে অবস্থা করে রেখেছে। অফিসেও তোমার বাবা আমার রেপুটেশন খারাপ করে ফেলেছে। তুমি তবুও তাদের কাছে যেতে চাও? সিমরান কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার মেয়ের একটু জ্বর হলেই তুমি অস্থির হয়ে যাও ইশতিয়াক। রোজ ভিডিও করে কথা না বললে তোমার ঘুম হয় না। আমি তোমাকে কখনো এর জন্য কিছু বলিনি, সামান্য অভিযোগও করিনি। কারণ আমি জানি বাবারা মেয়েদের জন্য কেমন অনুভব করে। আমার বাবাও আমাকে অতটাই ভালোবাসে, বরং আরও বেশি ভালোবাসে। এতদিন আমাকে ছাড়া থাকতে তাদের কত কষ্ট হয়েছে আমি জানি না। তখন আবেগের বশে ডেসপারেট হয়ে আমি চলে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর থেকে আমি ওদের ভয়ানক মিস করছি। কখনো ওদের ছাড়া এক রাতও বাইরে থাকিনি। আর দেখো, কয়েক মাস পেরিয়ে গেছে ওদের দেখি না। আমি নিজের জেদ ধরে রাখতে ওদের সাথে যোগাযোগ করিনি, কথা বলিনি, দেখাও করতে যাইনি। কিন্তু আজ যাব, এতদূর ঘুরতে যাব। ওদের না দেখে গেলে আমি শান্তি পাবো না। ইশতিয়াক অগত্যা রাজি হলো। ঠিক আছে, যাও, কিন্তু বেশিক্ষণ থাকবে না। গোছগাছও করা লাগবে, কালই তো ফ্লাইট। আমি একবার দেখা করেই চলে আসব। এখন যাবে? না, রাতে, বাবা অফিস থেকে ফেরার পর। আচ্ছা। রাতে সিমরান গাড়ি করে ওর বাবার বাড়িতে গেল। কতদিন পর চেনা গলি, চেনা বাড়িটার সামনে এলো সে। সব কিছু আগের মতোই আছে, শুধু বদলে গেছে সে নিজে। দূর দূর বুকে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। শেষ দিন পাগলের মতো এই সিঁড়ি বেয়েই নেমে পালিয়েছিল সে। নিজেদের ফ্ল্যাটের সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সাহস হচ্ছে না কলিং বেল চাপার। ওদের কেমন রিয়াকশন হবে ওকে দেখে। শেষ পর্যন্ত কলিং বেল চেপেই ফেলল সিমরান। মিনিট খানেকের অপেক্ষা যেন কয়েক বছর মনে হতে লাগলো। ওর মা দরজা খুললেন। ওকে দেখে কয়েক মুহূর্তের জন্য বাকরা হয়ে গেলেন। তারপর সিমরানকে অবাক করে দিয়ে নির্লিপ্ত মুখে দরজার মুখে থেকে সরে দাঁড়িয়ে বললেন, আসুন। সিমরান অবাক হলো। ভেতরে ঢুকতে ঢুকতে সে প্রশ্ন করলো, কেমন আছো মা? মা উত্তর দিলেন না। সে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল মাকে। বুঝলো মায়ের শরীর কেঁপে উঠছে, কিন্তু তিনি সিমরানকে জড়িয়ে ধরেন না। মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ঠিক সে সময় বাবাকে দেখা গেল আসতে। অবাক হয়ে কিছুক্ষণ তিনি চেয়ে রইলেন সিমরানের দিকে, যেন বিশ্বাস করতে পারছেন না ও এখানে সে সশরীর দাঁড়িয়ে আছে। সিমরান ছুটে গিয়ে বাবাকেও জড়িয়ে ধরল। তবে এবার সে দেখল বাবাও তাকে ধরল না, মায়ের মতো জড়বৎ দাঁড়িয়ে রইল। সিমরান প্রায় আধ ঘন্টা সেখানে রইল। এই পুরোটা সময়ে মা বাবা কেউই তার সাথে তেমন কথা বললেন না। তাদের ব্যবহার এত শীতল যে সিমরানের গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো বারবার। এরা যেন জীবন্ত থেকেও এক একটা লাশ হয়ে আছে। চোখের দৃষ্টি থেকে চলাফেরা সবই যেন মৃত মানুষের মতো। অনুভূতি শূন্য দুটো শরীর মাত্র। সিমরানের অনেক কথার কোনোটারই জবাব তারা দিলেন না। ও অনেকবার করে ক্ষমা চাইল, সেটার জন্য মা বাবা শুনতেই পেলেন না। শেষে ভয় পেয়ে সিমরান ফিরে এলো। সে রাতে সিমরান বারবার ভয়ে কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিসের ভয় সে জানে না, তবে বড় ভয় করছে। ভয়ের একটা চাদর ঘিরে আছে তার চারদিকে। ইশতিয়াক পুরো রাতটাকে জড়িয়ে ধরে রইল শক্ত করে। তবুও সিমরানের মনে হলো সে ভীষণ একা। এত একা যে শীতল কোনো এক দানব তাকে হা করে গিলতে আসে।
পরদিন সকালে রোদ ওঠার পর সিমরানের ভয় কমে গেল। যোগ হলো সুইজারল্যান্ড যাবার উত্তেজনা। জীবনের প্রথম দেশের বাইরে যাবে সে। মনের ভয়গুলো কেমন করে যেন দিন বাড়ার সাথে সাথে উবে যেতে থাকলো। সেখানে জমা হতে থাকলো আগমনী ভ্রমণের স্বপ্ন। এবার আর ইশতিয়াকের শরীর খারাপ হলো না। দুজনে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে ভালোভাবে বেরিয়ে পড়ল। সেখানে গিয়ে ঘোরাফেরা করে সিমরানের মনে হলো সে নিজের জীবনের সবচেয়ে চমৎকার সময়টা কাটিয়ে ফেলছে। সে এত আনন্দ করলো, এত জায়গায় ঘুরলো, এত ভালো হোটেলে থাকলো, আর এত চমৎকার সব ছবি তুললো যে জীবনটা সার্থক মনে হতে লাগলো। এত সুখ, এত আনন্দ, এত আহ্লাদ। ইশতিয়াক যেন তাকে পুরো পৃথিবীটা কিনে দিয়েছে। তাকে আত্মীয় বন্ধুরা মিলে খুব বলেছিল, তুই ওকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করছিস। তাদেরকে সিমরানের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, তোমরা ভুল। আমি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি ইশতিয়াককে বিয়ে করে। অসাধারণ একটা সপ্তাহ কাটিয়ে দেশে ফিরল ইশতিয়াক আর সিমরান। ফিরে দুজন প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ল যার যার কাজে। সিমরানের মিড টার্ম শুরু হয়ে গেল। এতদিন পড়াশোনা হয়নি বলে চাপ পড়ল দ্বিগুণ। আর ইশতিয়াকের অফিসেও ডাবল কাজ করা শুরু করতে হলো। এসবের মাঝে একদিন সিমরান একটা ভয়ানক জিনিস আবিষ্কার করলো। তার ইমেল আইডিতে কি একটা ঝামেলা হচ্ছিল। কোনোভাবে মেল পাঠাতে পারছিল না কাউকে। এদিকে আজই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সে আরেকটা মেল আইডি না খুলে ইশতিয়াকের আইডি দিয়ে পাঠানোর চেষ্টা করলো। যে ল্যাপটপে সে কাজ করে সেটাই ইশতিয়াকের অনেক আগের ল্যাপটপ। এটাতে তার রেগুলার ব্যবহারের মেইল আইডি ছাড়াও আরেকটা আইডি লগ ইন করা ছিল। সেটা এখন ইশতিয়াক আর ব্যবহার করে না। সেই আইডি দিয়েই সে পাঠিয়ে দিল মেইল। স্যারকে সমস্যাটার সাথে লিখে দিল। অ্যাসাইনমেন্ট সাবমিট করে খানিকটা রিল্যাক্স লাগতে শুরু করলো তার। সে ল্যাপটপে আনমনে ঘোরাফেরা করতে করতে হঠাৎ কি মনে করে সেই ইমেল আইডির গুগল ফটোজে চলে গেল। সেখানে গিয়ে সে বিশাল একটা ধাক্কা খেল। অজস্র মেয়েদের সাথে ইশতিয়াকের অন্তরঙ্গ ছবি। এখানে আলাদা আলাদাভাবে কটা মেয়ে আছে যেন সিমরান গুনেও শেষ করতে পারবে না। কারোর সাথে হোটেলে, কারোর সাথে রিসোর্টে, এমনকি ইশতিয়াকের অফিসের একজন বিবাহিত মহিলা কলিগ, যাকে বাবার কলিগ হিসেবে সিমরান চেনেও, তার সাথেও নোংরা অনেক ছবি। সিমরানের দম বন্ধ হয়ে এলো। এখানকার অনেক মেয়ে যে কলগার সেটা দেখেই বোঝা যাচ্ছে। গা গুলিয়ে উঠল সিমরানের। বাথরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে মাথায় পানি ঢালতে লাগলো সে। তবুও যেন তার গা গোলানো কমছে না। একসময় বমি করে ফেলল। বেসিন শক্ত করে ধরেও নিজেকে সামলাতে পারল না, পড়ে গেল নিচে। তার জ্ঞান ফিরল কাজের মেয়ের ঝাঁকুনিতে। চোখ মেলে তার মনে হতে লাগলো পুরো পৃথিবী ঘুরছে। ছবিগুলো কিছুতেই চোখের সামনে থেকে সরছে না। নিজেকে পর্যন্ত নোংরা লাগছে। সেও তো বিয়ের আগেই লোকটার সাথে বিছানায় গিয়েছিল। ছি, ভাবতে ভাবতে আবারও বমি করল সিমরান। কাজের মেয়েটা তাকে পরিষ্কার করে দিয়ে ধরে এনে শুয়ে দিল ওর ঘরে। ইশতিয়াক নেই বলে মুশফিকের ডাক পড়ল। সিমরান মুশফিককে কিছুই বলল না। বলল, উল্টাপাল্টা খেয়ে বোধহয় এমন হয়েছে। মুশফিক ডাক্তার ডাকতে চাইলে সিমরান নিষেধ করে দিল। বিকেলের দিকে একটু ভালো লাগতে লাগলো তার। উঠে জানালার পাশে বসে রইল। সেটা দেখে মুশফিক দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আড্ডা দিতে এলো। সিমরান আজ যেন কথাই বলছে না। মুশফিক অনেক কথা বলছে। কথায় কথায় মুশফিকের মায়ের কথা উঠলে সিমরান আচমকায় জিজ্ঞেস করলো, তোমার মায়ের সাথে ইশতিয়াকের ডিভোর্স হয়েছিল কেন? মুশফিক প্রশ্নটা শুনে যেন অস্বস্তিতে পড়ে গেল। সে বলতে চাইল না। এদিকে সিমরান নাছোড়বান্দা। সে মুশফিকের হাত ধরে অনুরোধ করলো, প্লিজ বলো। আমি তোমার বাবাকে বলবো না যে তুমি কিছু বলেছ। এমনকি ঘটনা যে বলতে চাইছো না। এতদিন ধরে মুশফিক সিমরানের সান্নিধ্য চাইছিল। আজ সিমরান নিজেই তার হাত ধরে কিছু অনুরোধ করছে। সে ফেলতে পারল না। যত লজ্জারই হোক ব্যাপারটা বলে ফেলল। অবশ্য বলে তার পৈশাচিক আনন্দ হলো। বাবা মাকে চিট করেছিল, তাও একটা কাজের মেয়ের সাথে। বুঝতে পারছো কি মিন করছি? সিমরান শক্ত হয়ে গেল। সব বুঝতে পারছে সে। পরকীয়ার জন্য লোকটার প্রথম বউ চলে গেছে। এরপর অবাধে নিজের লাগাম ছাড়া জীবন সে চালিয়েছে। এরপর হঠাৎ সিমরানের সাথে দেখা পেয়েছে। সিমরান অল্প বয়সী, সুন্দরী, ঝামেলাবিহীন বলে পার্মানেন্টলি কাছে রেখে দিতে বিয়ে করে নিয়েছে। আর সিমরান ভাবত লোকটা তাকে ভালোবাসে। সিমরান হঠাৎ ফুবিয়ে কেঁদে উঠল। মুশফিক যেন সুযোগ পেয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকলো তাকে। তবে সিমরানের সহ্য হলো না ওকে। চিৎকার করে বের করে দিল ঘর থেকে। সেদিন ইশতিয়াকের সাথে প্রচণ্ড ঝগড়া হলো সিমরানের। ওর ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছে বলে ইশতিয়াক ভয়ানক রেগে গেল।
আর সিমরান আগে থেকেই ছবিগুলো দেখে ভেতরে ভেতরে আগ্নেয়গিরির মতো ফুঁসছিল। প্রবল ঝগড়ার জিনিসপত্র ভাঙচুর হলো। সিমরান সেরাতে ওদের বেডরুম থেকে বের হয়ে গিয়ে গেস্ট রুমে শুয়ে পড়ল। সিমরানের ইচ্ছে ছিল বাপের বাড়িতে চলে যাবার, কিন্তু বাবা মায়ের সেদিনকার ব্যবহারের কথা মনে পড়লে তার যেন আরও বেশি সংকোচ হতে থাকে। ভেতরে ভেতরে ক্রমশ সে নিজের কাছে ছোট হতে থাকে। ইশতিয়াকের সাথে ঝগড়া এদিকে চলমান রইল। সিমরান ভেবেছিল ইশতিয়াক আসবে তার রাগ ভাঙাতে, কোনো ব্যাখ্যা দিতে, কিন্তু অবাক হয়ে দেখল তেমন কিছুই হলো না। বরং ইশতিয়াক যেন তার উপর উল্টো রাগ দেখাচ্ছে। এমন ভাব দেখাচ্ছে যেন তার কোনো দোষই নেই, সব দোষ সিমরানের। এমনই এক রাতে ইশতিয়াক বাড়ি ফিরল না। কেন ফিরল না সেটাও জানতে পারল না সিমরান, জানার চেষ্টাও করল না। সে যথারীতি গেস্ট রুমে শুয়ে পড়ল। মাঝরাতে দরজায় টোকা পড়ল। সিমরান দরজা খুলে দেখল মুশফিক দাঁড়িয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করলো সিমরান। ঘুম আসে না, বলল মুশফিক। তো সেজন্য আমার ঘুম ভাঙাবে? তোমারই বা কোথায় ঘুম হচ্ছে? জানি তো বড্ড বিরহে আছো। কতদিন স্বামীর সাথে থাকো না। এসো, আজ আমি তোমার স্বামীর জায়গাটা পূরণ করে দেই। মুশফিককে বিপজ্জনকভাবে কাছে আসতে দেখে চিৎকার করতে গেল সিমরান, কিন্তু মুশফিক আগে ওর মুখ চেপে ধরল, একটা কাপড় বেঁধে দিল মুখে। অনায়াসেই সিমরানের হালকা পাতলা শরীরটা তুলে ফেলল সে। বিছানায় নিয়ে গিয়ে চেপে ধরে ওর দুটো হাত খাটের স্ট্যান্ডের সাথে আটকে ফেলল হ্যান্ডকাপ দিয়ে। তারপর ওর শরীর থেকে সব জামা কাপড় খুলে ফেলল। সিমরানের ইচ্ছে হলো মরে যেতে। সে যত ছটফট করতে লাগলো, মুশফিক যেন ততই মজা পেতে থাকলো। সে বহুক্ষণ কিছু না করে স্রেফ বসে বসে সিমরানের নগ্ন শরীরের দিকে চেয়ে রইল। তারপর একসময় ঝাঁপিয়ে পড়ল। ভোরবেলা ওকে মুক্ত করে দিয়ে চলে গেল মুশফিক। বলে গেল, যদি বাবা জানতে পারে তাহলে আমার কিছু হবে না, উল্টো তোমাকে আস্ত করে ছুঁড়ে ফেলা হবে। এবারে এত আরাম আয়েশার লাক্সারি চাইলে মুখ বন্ধ করে যা হচ্ছে সেসব মেনে নিয়েই থাকতে হবে, কথাটা মনে রেখো। আর যদি এসব এনজয় করো তাহলে দেখবে জীবনটা কত আনন্দের। ভেবে দেখো সুইটার্ট। মুশফিক চলে যাওয়ার পর জামা কাপড় পরে নিয়ে সিমরান হতবুদ্ধির মতো বসে ঠকঠক করে কাঁপতে লাগলো। ওর সব কিছু এলোমেলো হয়ে গেছে। কি করবে কিছুই যেন বুঝতে পারছে না। সে ফোনটা নিয়ে কাপা হাতে বাবার নাম্বারটা ডায়াল করলো। বাবা ফোন ধরলেন। তিনি হ্যালো বলতেই সিমরান চিৎকার করে কেঁদে উঠল, বাবা আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও এখান থেকে, আমাকে বাঁচাও বাবা, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। খুব ছোটবেলায় একবার সিমরানের জ্বর হয়েছিল। জ্বরের ঘরে সে বাবাকে ছাড়া কিছুই বুঝতো না। এদিকে বাবার দুদিন অফিস কামাই হয়ে গিয়েছিল। তার তখন নতুন চাকরি। তৃতীয় দিন যেতেই হলো। সকালবেলা সিমরানকে ভুলিয়ে ভালিয়ে তিনি চলে গেলেন ঠিকই, কিন্তু দুপুরে সিমরানের কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। বাবাকে তার এক্ষুনি চায়। মা চেষ্টা করছিলেন ওকে নিজেই কোনোভাবে বুঝিয়ে থামাতে, কিন্তু কিছুতেই মেয়ে থামছিল না। শেষে তিনি যখন ওর বাবাকে ফোন করতে গেলেন তখন কলিং বেল বাজল। দরজা খুলে দেখলেন তার স্বামী বাড়ি চলে এসেছে। বাবা দৌড়ে ঘরে ঢুকে সিমরানকে কোলে তুলে নিয়ে কান্না থামালেন। তার নাকি অফিসে মন বসছিল না। মেয়ে কেঁদে কেঁদে তাকে ডাকছে। নতুন চাকরির মায়া না করেই তিনি চলে এসেছেন। আজও যখন সিমরান শেষ রাতে কেঁদে কেঁদে বাবাকে ডাকছিল, তার পক্ষে বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। সেই ছোটবেলার মতোই মেয়ের টানে তিনি সে সময়ে বাড়ি থেকে রওনা দিলেন ইশতিয়াকের বাড়ির উদ্দেশ্যে। এমনকি স্ত্রীকেও কিছু বলেন না। বেল বাজলে দরজাটা সিমরানই খুলল। খুলেই জড়িয়ে ধরল বাবাকে। কাঁদতে থাকলো ফুপিয়ে। বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা কি করেছে তোর সাথে? সিমরান কোনো উত্তর দিতে পারল না। সে শুধু বলল, আমাকে নিয়ে যাও এখান থেকে, এখানে থাকলে আমি মরে যাব। বাবা তাকে তখনই নিয়ে রওনা দিলেন। ইশতিয়াক তখন বাড়িতে নেই, আর মুশফিক পড়ে পড়ে ঘুমাচ্ছে। সিমরানকে দেখে মা ভয়ানক আশ্চর্য হলেন, রেগেও গেলেন। রাগ ঝাড়তে শুরু করলেন স্বামীর সাথে। তোমার দরদ দেখে তো আমি বাঁচি না। এই মেয়ের শোকে স্ট্রোক করলে মেয়ে তোমার খোঁজও নিল না, আর তার এক ডাকে শেষ রাতে পাগল হয়ে চলে গেলে তোমার লজ্জা নেই? সিমরান এদিকে মেঝেতে বসে পাগলের মতো কাঁদছে। মা এগিয়ে এলেন ওর দিকে। আবার কি করে এসেছিস? তাড়িয়ে দিল নাকি? এত তাড়াতাড়ি মিটে গেল সব? বাবা মাকে থামিয়ে সিমরানের কাছে এসে ওকে ধরে সোফায় বসালেন। ওর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, বল আমাকে, কি করেছে ও তোর সাথে? সিমরান একটু ধাতস্থ হয়ে আস্তে আস্তে সবটা বলল। মা দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়ে কাঁদতে লাগলেন। আর বাবার চোখ টকটকে লাল হয়ে গেল। তার ইচ্ছে হতে লাগলো পৃথিবী থেকে চলে যেতে, কিংবা আগুন জ্বালিয়ে দিতে পুরো জগতে।
এমন কেন হচ্ছে তার সাথে? সে কোনো অপরাধ করেছিল? ইশতিয়াক তার বহুদিনের প্রেমিকা জামিনের কাছে গিয়েছিল। মহিলা পেশায় অভিনেত্রী, স্বামী নেই, ডিভোর্সড। ইশতিয়াক তার অসংখ্য প্রেমিকের একজন। তবে ইশতিয়াকের সাথে তার কিছু ইমোশনাল সম্পর্ক আছে। দুজনেই বেশি স্ট্রেসেড হয়ে পড়লে দুজনের কাছে আশ্রয় খুঁজে নেয়। দুজন দুজনার স্ট্রেস দূর করতে পারে চমৎকারভাবে। এমনিতে এদের মাঝে কোনো মান অভিমানের সম্পর্ক নেই। যামিনী তার নতুন বিয়ের খবর শুনে, বিশেষত এত ছোট একটা মেয়ে বিয়ে করেছে শুনে একটু বিরক্ত হয়েছে। ইশতিয়াক তাকে সব খুলে বলায় সে সারা রাত ওকে বুঝিয়েছে মেয়েটাকে তার রাখা উচিত না। অল্প বয়সী মেয়েরা প্রচুর ঝামেলা বাঁধাতে পারে। এই সুযোগে যেন মেয়েটাকে সে ডিভোর্স দিয়ে দেয়। এমন মেয়েদের দামি গিফট দিয়ে প্রেম করা যায়। বিয়ে করাটা একটু বাড়াবাড়ি। এই মেয়েটাকে চুষে খেয়ে নেবে। আর ওদিকে দেখা যাবে ঘুরে বেড়াচ্ছে কম বয়সী প্রেমিকের সাথে। ইশতিয়াকের মনে ধরেছে যামিনী প্রস্তাব। এদিকে অনেকদিন পর যামিনীকে পেয়ে তার ভালো লাগছে। গতরাত কথায় কথায় কেটে গেছে। আজ জমিয়ে প্রেম করা যাবে ভেবে সে পরের রাতও সেখানে রয়ে গেল। যামিনীর কাছে থাকার সময় সে পৃথিবী থেকে যাবতীয় কানেকশন বন্ধ করে শুধু ওর মাঝে ডুবে থাকতে পছন্দ করে। রাত কাটিয়ে পরদিন সকালে সে যখন বাড়ি ফিরল, তখন জানতে পারল মুশফিককে রেপ কেসে পুলিশ ধরে নিয়ে গেছে। কেস করেছে সিমরান। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। মুশফিকের বেল ইশতিয়াক সেদিনই করিয়ে ফেলল। কিন্তু কেস সময় মতো কোর্টে পৌঁছে গেল। শুনানি শুরু হলো। সিমরানের পক্ষে জোরালো প্রমাণ আছে। তার শরীরে মুশফিকের সিমেন্ট পাওয়া গেছে। উকিলও আশা দিয়েছেন তিনি অপরাধীকে শাস্তি পাইয়েই ছাড়বেন। কিন্তু ইশতিয়াকের হায়ার করা নামি দামি উকিল দানি পাল্টে দিলেন। দোষ সব সিমরানের ঘাড়ে এসে পড়তে লাগলো একটা একটা করে। ইশতিয়াকের বাড়ির সকল কাজের লোকের বয়ান থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে সিমরান আর মুশফিকের ভালো সম্পর্ক ছিল। তারা একসাথে এক ঘরে যথেষ্ট সময় কাটাতো। একসাথে ঘর অন্ধকার করে সিনেমা দেখত। সেজেগুজে কাপলের মতো ঘুরতে যেত। মুশফিকের উকিলের দাবি হলো সিমরান মুশফিককে সিডিউস করত। সে বাড়িতে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াতো। এসবের কোনোটাই সিমরানের অস্বীকার করার উপায় নেই। যদিও সে কখনোই মুশফিককে সিডিউস করার চেষ্টা করেনি। সে মুশফিকের প্রতি কিছুটা ঝুঁকে পড়েছিল, এটা অবশ্য সত্য। তবে সময় থাকতেই সে সেদিক থেকে নিজের মনোযোগ সরিয়ে নিয়েছে। ইশতিয়াকের সেই মেয়েদের সাথে ছবিগুলোর কথাও কোর্টে উঠল। তবে সেগুলো সিমরান নিজের কাছে নিয়ে রাখেনি বলে কোনো কিছুই প্রমাণ হলো না। সবশেষ চালটা এবার মুশফিকের উকিল চেলেই ফেলল। সে রাতের ঘটনায় মুশফিক জানালো সিমরান নিজেই তাকে ডেকে নিয়েছিল। তার মোবাইলে মেসেজ আছে। মেসেজটা পেশ করা হলো আদালতে। তাতে লেখা, ইশতিয়াক আজ বাড়িতে নেই, আসবেও না বোধ হয়। চলে এসো আমার ঘরে, পাগল হয়ে আছি তোমার জন্য। সিমরানের মোবাইলে মেসেজটা নেই। তবে সিম কোম্পানি থেকে তার সিমের সব তথ্য সংগ্রহ করে আনা হয়েছে। সেখানে দেখা গেল মেসেজটা গেছে। আসলে মেসেজটা মুশফিকই পাঠিয়েছিল সিমরানের ফোন থেকে। সিমরানের হাতগুলো বেঁধে দেবার পর পাঠিয়ে আবার ডিলিট করে দিয়েছিল। মুশফিকের ধারণা ছিল না ঘটনা আদালত পর্যন্ত গড়াবে। সে বাবার কাছে নিজেকে পরিষ্কার রাখতে কাজটা করেছিল। সেটাই কাজে লেগে গেল। আদালতে সিমরানের অভিযোগ মিথ্যে ঘোষণা করে মুশফিককে বেখলুস খালাস করে দেওয়া হলো। বাপ ছেলে হাসতে হাসতে কোর্টের চত্বর থেকে বিদায় নিল। হেরে যাওয়া মেয়ে আর তার বাবা মা বাড়ি ফিরে এলো। ক্লান্ত পায়ে সিঁড়ি বাইতে বাইতে মনে হলো এভারেস্টে চড়তে হচ্ছে। শরীরটা বড় ভারী হয়ে গেছে। পৃথিবী এত নিষ্ঠুর। সিমরান এতক্ষণ কিছু বলেনি। তার মনে হচ্ছিল মেসেজের ব্যাপারটায় বাবা মাও তাকে অবিশ্বাস করেছে। যদিও তারা কিছুই বলেনি। সিমরান বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে চুপ করে বসে রইল। সময় যেতে থাকলো। সেই জায়গা থেকে নড়ল না, কিছু খেলো না। বাবা মায়েরও মনের অবস্থা নেই তাকে জোর করার। কিন্তু 3 দিন পার হয়ে গেলেও সে যখন অনড় হয়ে রইল, তখন বাবা মা তার ঘরে গিয়ে বোঝাতে শুরু করলেন। অনেকক্ষণ বোঝানোর পর সিমরান নড়ল। 2 হাতে মুখ ঢেকে চিৎকার করে কেঁদে বলল, তোমরা বিশ্বাস করো, আমি মুশফিককে সেই রাতে ডাকিনি। আমি জানি আমি অনেক খারাপ, আমি লোভী, আমি বেয়াদব। কিন্তু বিশ্বাস করো, আমার এত দুশ্চরিত্র নই। আমি সত্যি কথাই বলছি। সবাই যাই ভাবুক না কেন, তোমরা আমাকে খারাপ ভাবলে আমি মরে যাব, সত্যিই মরে যাব। বাবা সিমরানকে জড়িয়ে ধরে বললেন, আমি ওটা কোনোদিন বিশ্বাস করিনি মা, একবারের জন্য বিশ্বাস করিনি। ওদের কেন শাস্তি হলো না বাবা? শুধু আমি কেন শাস্তি পেলাম বলো তো? বাবা ধীর স্বরে বললেন, সবার শাস্তি পৃথিবীতে হয় না রে মা।
দেখবি ইবলিসগুলো ঠিকই হেসে খেলে দুনিয়ার জীবন পার করে, কিন্তু আল্লাহ তাদের ছেড়ে দেন না রে মা। মরণের আগে হোক বা পরে শাস্তি তারা পাবে। অনেক বছর কেটে গেল। ইশতিয়াকের সাথে ডিভোর্সের পর সিমরান আর বিয়ে করলো না। পড়াশোনা শেষ করলো, বেশ চমৎকার রেজাল্ট হলো। ডাবল মাস্টার্স আর পিএইচডি শেষ করার পর একটা প্রাইভেট ভার্সিটির শিক্ষক হিসেবে জয়েন করলো। প্রতি বছর ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের একদিন এক্সট্রা ক্লাস নিয়ে সে নিজের গল্পটা শোনায়। বিশেষ করে ছাত্রীদের উদ্দেশ্যে গল্পটা বলে সে নিজের জীবনের ঘটনা হিসেবে বলে না, বলে বন্ধুর নাম নিয়ে। চরিত্রগুলোর নামও থাকে অন্য। তার উদ্দেশ্য একটাই, তার মতো ভুল যেন আর কেউ না করে। এমনই একদিন ঘটনাটা বলে শেষ করলো সে। ক্লাস থেকে বের হয়ে করিডর দিয়ে যাবার সময় একটা মেয়ে দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ফর হোয়াই? চমৎকার দেখতে মেয়েটা মিষ্টি এসে বলল, এমনি। সিমরান ওর চিবুক ধরে একটু আদর করে দিয়ে বললেন, ওকে মাই গার্ড, সাবধানে থেকো। মেয়েটা ফিরে এসে ঠান্ডা মাথায় একটা নাম্বারে মেসেজ পাঠালো, সরি মিস্টার মুশফিক, আমি আপনার সাথে কোথাও যেতে ইন্টারেস্টেড নই। আপনার উপহারগুলো আপনার অফিসের ঠিকানায় পাঠিয়ে দেব। আমার সাথে আর যোগাযোগের চেষ্টা করবেন না। সমাপ্ত।